পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রামে গ্রেফতার। আওয়ামী লীগকে নিয়ে সার্জিস, তাদের নির্বাচন করার অধিকার নেই। এদিকে রুমিন ফারহানার প্রশ্ন, নতুন দলের টাকা আসে কোথা থেকে? এবং সর্বশেষ জানাবো, মৌলিক বিষয়ে এখনো মত ভিন্নতা কাটেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রামে গ্রেফতার। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরেক আসামি মোহাম্মদ মাহাথির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পারভেজ হত্যা মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি। বনানী থানা পুলিশের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১শে এপ্রিল রাতে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা সহ আশেপাশের এলাকায় অভিযান চালনা করে আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি নামের ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। মাহাথির সহ পারভেজ হত্যা মামলায় এই নিয়ে ৬ জনকে গ্রেফতার করা হলো। এর আগে মঙ্গলবার পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব একটি দল। পরবর্তীতে তাকে বনানী থানায় সোপর্দ করা হয়। আওয়ামী লীগ নিয়ে সার্জিস, তাদের নির্বাচন করার অধিকার নেই। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তাদের নির্বাচন করার অধিকার নেই। সার্জিস আলম বলেন, যারা এত বড় গণহত্যা করেছে তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রুখে দাঁড়াবে। আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন সার্জিস। খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, অনেকেই খুনি শব্দ মুছে ফেলার চেষ্টা করছে। হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার ব্যতীত নির্বাচন নয়। ১৫০০-এরও বেশি শহীদের জীবন এই সরকারের বৈধতা মন্তব্য করে সার্জিস আলম বলেন, যারা নির্বাচন করে তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে চোখ থাকলেও সামগ্রিক বিবেচনা না হওয়া পর্যন্ত অন্য কিছু চিন্তা ব্যক্তি স্বার্থ। রুমিন ফারহানার প্রশ্ন, নতুন দলের টাকা আসে কোথা থেকে? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়ি বহন নিয়ে শোডাউন ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এনসিপিকে ইঙ্গিত করে তিনি বলেন, নতুন ধারা রাজনীতি কেমন যে দল গঠনের আগেই কোটি টাকা সরকারি গাড়ি ব্যবহার করা হয়। এমন রাজনীতি কিভাবে চলতে পারে যেখানে এক একজনের গাড়ি বহরে ১৫০ থেকে ১৬০টি গাড়ি থাকে? এই টাকা আসে কোথা থেকে? আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি ২/৩ আসনে বিজয়ী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের লড়াইয়ের মাটি কিন্তু কঠিন এবং আগের চেয়ে অনেক বিপদসংকুল। তিনি আরো বলেন, প্রত্যেকেই নিজের এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে। আপনারাই তো বিএনপির প্রতিচ্ছবি, তাই আপনারা এমনভাবে চলুন যেন মানুষ বিএনপিকে আরো ভালোবাসে। আপনাদের দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং বিএনপির হাতকে শক্তিশালী করে। রুমিন ফারহানা বলেন, বিএনপি তার ইতিহাসে কখনো কারচুপি নির্বাচন করেনি, সমর্থনও করে না, ভবিষ্যতেও কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে না। বিএনপি সংসদে যাবে মানুষের সমর্থন, ভালোবাসা ও আস্থার ভিত্তিতে। সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ১৭ বছর ধরে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এখনও সেই আন্দোলন চলছে, কারণ বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই, আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির এই লড়াই চলবে। আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতিতে আসতে পেরেছে। তিনি আরো বলেন, এই দেশে আওয়ামী লীগ সবসময় বিরোধী মতকে দমন করেছে, মানুষকে কথা বলতে দেয়নি, গ্রামে থাকতে দেয়নি, হামলা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। এই কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেনি। ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, ১৭ বছরের আন্দোলনের ফলেই আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও জনগণ ভালো থাকে। তিনি নতুন বাংলাদেশ ও সংস্কার প্রসঙ্গে বলেন, বিভিন্ন দল এসব কথায় কথায় ব্যবহার করলেও এসবের জনক এবং স্বপ্নদ্রষ্টা বিএনপি ও তারেক রহমান।
মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা কাটেনি। প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা কমতে পারে এমন সুপারিশ একমত হয়নি বিএনপি। জাতীয় নির্বাচনের ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষে আসন বন্টন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেও রাজি হয়নি তারা। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন এই দুই সুপারিশকেই ক্ষমতার ভারসাম্য নিশ্চিতের জন্য প্রধান চাবিকাঠি বলে আখ্যা দিয়েছেন। কমিশনের সঙ্গে 3 দিনের আলোচনায় বিএনপি তার অবস্থান বদল করেনি। যেসব সুপারিশের দলটি একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে পরবর্তী সংসদে বিশদ আলোচনার প্রয়োজন বলেও মতামত দিয়েছে। অতীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের নজির থাকলেও বিএনপি আপিল বিভাগের জ্যেষ্ঠতম 3 বিচারপতির মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ সহ বিভিন্ন প্রস্তাব করেছে গতকাল মঙ্গলবারের বৈঠকে। এর মাধ্যমে ঐকমত্য কমিশনের সঙ্গে দলটির সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হয়েছে। বিএনপি ভোটের অনুপাতে উচ্চকক্ষ ও এনসিসি গঠনে রাজি না হয় কমিশন সদস্যরা হতাশা জানিয়েছেন বলে বৈঠক সূত্রে সমকালকে জানিয়েছে। বৈঠকে তারা বিএনপি নেতাদের বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হবে যদি সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা না যায়। হাজারেরও বেশি মানুষের আত্মত্যাগ ব্যর্থ হবে। জবাবে বিএনপির নেতারা বলেছেন, অতীতে স্বৈরাচারের সঙ্গে তুলনা করলে ভুল হবে। বিএনপি গণতান্ত্রিক সরকার গঠন করবে। বাংলাদেশের বাস্তবতায় রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের হাতে প্রয়োজনীয় ক্ষমতা থাকতে হবে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেছেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পথ খোলা আছে। কমিশন সময় নির্ধারণ করে আমন্ত্রণ জানালে বিএনপি আরও আলোচনার জন্য প্রস্তুত। বিএনপি প্রথম দল যারা সংস্কারের কথা বলেছে। বিএনপি সংস্কার চায়, সংস্কারে সহযোগিতা করছে। ঐকমত্য কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সমকালকে বলেন, প্রথম পর্যায়ের সংলাপের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেসব মতামত ও প্রস্তাব পাওয়া যাচ্ছে সেগুলো যাচাই এবং একত্রীকরণের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় পর্যায়ের সংলাপ কিভাবে হবে তিনি জানান, বিএনপির সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হয়েছে। জামায়াতে ইসলামের সঙ্গে সংলাপের সময় পরিবর্তন হয়েছে। আগামী শনিবার দলটির সঙ্গে বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। বিএনপি যেসব প্রস্তাব করেছে গতকাল বেলা 11টায় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিএনপির সঙ্গে বৈঠক শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে তা চলে সন্ধ্যা 6:45 পর্যন্ত। এর আগে 17 ও 20 এপ্রিলও ঐকমত্য কমিশনের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করেছিল বিএনপি। আগের 2 দিন সংবিধান সংস্কারের 70 সুপারিশের 62টি এবং বিচার বিভাগ সংস্কারের 3 সুপারিশ নিয়ে আলোচনা হয়। গতকাল সংবিধানের বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ নিয়ে আলোচনা হয় বৈঠকের প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে জনপ্রশাসন দুদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়। গতকালের বৈঠকে বিএনপি প্রস্তাব করে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 3 বিচারপতির মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না বলে যে সুপারিশ কমিশন করেছে তাতে একমত হয়নি তারা। তবে বিচারপতি নিয়োগ সরকারের প্রভাবমুক্ত করতে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠনের প্রস্তাব একমত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন, অধীনস্থ আদালতকে স্থানীয় আদালতে রূপান্তর করে প্রধান বিচারপতি নিয়ন্ত্রণে রাখার সুপারিশেও একমত জানিয়েছে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।